সন্দেশখালী নিয়ে বেফাস মন্তব্য করে নেট দুনিয়ার প্রশ্নের মুখোমুখি হলেন নুসরাত জাহান এবং সংবাদ মাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলছেন যে 174 ধারা চলছে নাকি সন্দেশখালীতে, তাই সেখানে যাওয়া উচিত হবে না এবং এতে তুমুল শোরগোল। 174 ধারাটি কী জিনিস আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাইবেন। ছোটবেলায় আমরা কবিতায় পড়েছিলাম না, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে 21শে আইন। সন্দেশখালীরও মানে ওখানে আর কি নিজের মতো একটা আইপিসি সিআরপিসি এইসব বানিয়ে নিচ্ছে। তো সেই রকম কোনো ধারাতেই হয়তো উনি মন্তব্যটা করেছেন। 174 ধারা আমাদের আইনের ভাষাতে কখনো সেখানে 144 জারি হতে পারে না, তবে হয়তো সেই রকম 21শে আইনের মতনই কোনো নিজেদের স্বরাজ্যের মতো যেরকম অবস্থায় সেই রকম একটা নিজের মতো আইন বানিয়ে নিয়েছে। কোর্টে ধরা পড়ল যে অভিযোগের তারিখ ছিল 10 এবং তার ভিত্তিতে 9 তারিখেই নাকি গ্রেফতার করা হয়েছে নিরাপদ সর্দারকে। সন্দেশখালীর মামলায় হাইকোর্টে জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। ইনি কী বলবেন? দেখুন, এ নিয়ে কিন্তু এর আগেও অনেকবার অনেক মামলাতেই, অনেক ক্রিমিনাল মামলাতেই আমাদের সামনে যখন আসে, সেই মামলাগুলো এত বড় হয় না বলে, এত মিডিয়া কভারেজ পায় না বলে হয়তো আমরা জানতে পারি না অ্যারেস্ট করার জন্য যে প্রপার প্রসিডিওরসগুলো, সেই প্রসিডিওরসগুলো ফলো হচ্ছে কিনা, 41-এ ঠিক জায়গায় সার্ভ করা হচ্ছে কিনা, 41 দিয়ে কমপ্লেন্স আছে কিনা, অ্যারেস্ট মেমোটা দেওয়া হচ্ছে কিনা এবং কোন টাইমে অ্যারেস্ট করা হয়েছে, কোন টাইমে কমপ্লেনটা হয়েছে, এই জিনিসগুলো ঠিক করে রাখা হচ্ছে কিনা। আমরা যদি একটু লোয়ার কোর্টের রেকর্ড ঘেটে বা যারা আমরা ক্রিমিনাল আইনজীবী আছি, ক্রিমিনাল অ্যাডভোকেট, তারা কিন্তু এটা খুব ভালোভাবেই জানি যে অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাই যে কমপ্লেন্ট এবং তার সঙ্গে যে অ্যারেস্ট মেমো এবং তারপরে যখন পুলিশ যে তার নিজের ফরওয়ার্ডিং রিপোর্ট পাঠায়, এর মধ্যে কিন্তু অনেক সময় অ্যানোমেলিটিস থাকে। এই অ্যানোমেলিটিসগুলো থাকলে কিন্তু সেখানে বেল হয়ে যায় এবং পরবর্তীকালে কিন্তু সেখানে মামলাটা কোয়াশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নিরাপদ সর্দারের গ্রেফতারি রিপোর্ট নিয়ে তলবের পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক শুনানিতে একাধিকবার বিস্ময় প্রকাশ করেছেন এবং বলেছেন যে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার একটা শকিং বিষয়। একজন নাগরিককে এভাবে গ্রেফতার করা যায়? একই সঙ্গে তার পর্যবেক্ষণ, তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলছেন যারা গ্রেফতার করলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, এতদিন জেলে ক্ষতিপূরণ কে দেবে? খোদ বিচারপতির এই প্রশ্নে রাজ্যের অস্বস্তি আরও বাড়ল। আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিস্ময় প্রকাশ তো আমাদের তখনও করা উচিত যখন আমরা দেখি পুলিশ একটার পর একটা গাইডলাইন্স, আর্নেস্ট কুমারের সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে, ডিকে বাসুর গাইডলাইন্স যা বলে দিয়েছে, এই একটাও গাইডলাইন্স না মেনে ফ্রন্টিং দোজ গাইডলাইন্স পুলিশ নিজের মতো একটা প্রশাসন চালিয়ে দেয়। কারোর এগেনস্টে কোনো একটা কমপ্লেন হলো কি না হলো সেই কমপ্লেনটা সত্যি মিথ্যে যাচাই না করে এবং অনেক জায়গায় একটা ফ্যাব্রিকেটেড কমপ্লেন তৈরি করে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এটাও কিন্তু আমরা সন্দেশখালীতে দেখেছি এবং অনেক জায়গায় কিন্তু আমরা এটাও দেখেছি যে যেখানে সত্যিকারের কমপ্লেন হয়েছে সেই কমপ্লেনগুলোকে কিন্তু পুলিশ গুরুত্বতা দেয়নি, মান্যতা দেয়নি, তাও কিন্তু তারা কমপ্লেন রেজিস্টার করছেন, একটা এফআইআরও হচ্ছে না। এবং যে কমপ্লেন একটা জিডি হলেই সেখানে হয়ে যায়, সেটাকে কিন্তু অনেকভাবে একটা ফলস ন্যারেটিভ তৈরি করে সেখানে একটা এফআইআর করে দিচ্ছে। কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে পুলিশ বলতে পারবে যে এই একটা এফআইআর হয়েছে, যেটা খুব সামান্য একটা ধারা, কোনো ইনভেস্টিগেশন লাগেই না, 10 দিনের জন্য পিসিতে রাখবে, পুলিশ কাস্টাডিতে রেখে তারা বলবে একজন লকআপে আমাদের জায়গায় নেই, আমরা ইনভেস্টিগেশন করছিলাম, যে ইনভেস্টিগেটিং অফিসার তিনি ব্যস্ত ছিলেন, তাই তিনি আর বড় মামলাগুলোর ইনভেস্টিগেশন করতে পারেননি, কোর্টের কাছে তাদের একটা অজুহাত খাড়া করার একটা জায়গা হয়ে যাবে। এটাই তো হয়ে আসছে।